মমতা আমাদেরকে যেতেই দেবে না। গতকাল বিকেল বেলায় ঢাকায় যাওয়ার কথা ছিল, ওর কারণে থেকে গেলাম, তো এখন চলে যাচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 6:15 বাজে। ঘুম থেকে উঠেছি আরও আগে। এক্ষুনি আমরা বের হব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দাদার জন্য খুব প্রাণ কাঁদছে। মন চায় দাদার সাথে থাকি কিছুদিন, কিন্তু নিয়তির কাছে আমরা অসহায়। যদি বাবা মায়ের কন্যা সন্তান না হয়ে পুত্র সন্তান হতাম, তাহলে হয়তোবা দাদার সাথে একই বাড়িতে বা একই ঘরে হয়তোবা থাকতে পারতাম। কিন্তু এখন থাকতে পারছি না। পার্থ রয়েছে ঢাকায়। ওর খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তার জন্যই থাকবো না, চলে যাচ্ছি। পিছন ফিরে তাকিয়ে দেখছি ছাদের উপর দাঁড়িয়ে আছে আমার বোন আর বৌদি। ওখান থেকে হাত নেড়ে ইশারা দিচ্ছে। বাসা থেকে বের হয়ে চলে আসলাম কাউন্টারে। এসে টিকিট সংগ্রহ করলাম। মমতা রাতেই টিকিট বুকিং করে রেখেছে। এখন শুধু টাকা দিয়ে টিকিটটা নিয়ে নিলাম। একেবারে সামনেই আমাদের সিট পড়েছে। এই দাদার থেকে আমরা টিকিট নিয়েছি। তিনি হরির নাম জপছেন আর বাসের জন্য অপেক্ষা করছেন। আমাদের বাস চলে আসলো লাল সবুজ। উনি বলছেন, দিদি উঠে যান। তো আমরা বাসে উঠে বসে পড়লাম। বাস ছেড়ে দিয়েছে। 6:35 সোনাপুর থেকে বাস ছেড়েছে। এখানে এসে পৌঁছলো 6:55। তো আমরা বাসে উঠে গেলাম। একটু পর পর বাস কাউন্টার দেখা যাচ্ছে, তো এখানেও যাত্রী উঠবে। মমতার বরের নাম অজয় মজুমদার। হেয়াকো সরকারি প্রাইমারি স্কুলের হেড টিচার। ওখানেই থাকে। প্রতি বৃহস্পতিবার ক্লাস শেষে বাসায় চলে আসে, রবিবার ভোরবেলায় আবার চলে যায়। মমতা, অজয় এরা আজ অনেক দিন যাবৎ শুধু ওদের বাসায় আসতে বলছে। যতবারই ফেনী আসি ততবারই ফোন করে অনুরোধ করে আসার জন্য, কিন্তু সময় হয়ে ওঠে না। বাড়ির কাজ শেষ করে বা আমাদের প্রয়োজন শেষ হলে তখন ঢাকায় চলে যাই। এখানে আর আসা হয় না। ফেনী থেকে মাইজদীর দূরত্ব বেশি নয়, ঘণ্টাখানেক সময় লাগে ভালো বাসে উঠলে। বাসে বসেই শুধু ভাবছি, মমতা, অজয় এরা কতবার অনুরোধ করেছিল কিছু খেয়ে আসতে। আমরা একেবারে এক ফোঁটা জলও খাই নাই, কারণ এত সকালবেলায় কিছুই মুখে দিতে ইচ্ছা করে না। খাই নাই। তো ও বলছে, দিদি একটু সবজি খান, সবজি রান্না করেছি বেশি করে, আপনারাও খাবেন এই জন্য। তো আমি বলছি, বোন সবজি খাবো না, তুই একটা বক্সে ঢুকিয়ে দিয়ে দে, আমরা ঢাকায় গিয়ে দুপুরে ভাতের সাথে খাবো। এই কথা শুনে ও অনেক আনন্দিত হয়ে একটা বক্স পরিষ্কার করে ধুয়ে মুছে এক বক্স সবজি দিয়ে দিল। গতকাল দুপুরে মমতাদের এখানে ভাত খেয়েছি। সন্ধ্যার সময় ওর দেবরের বাসায় গিয়েছিলাম। ওখানে খেয়েছি ফুচকা, দুধ চা আর বিস্কিট। দুধ চা অনেক দিন পর খেয়েছি। দুধ চা খেতে তো এমনিই ভালো লাগে, তবে দুধ চা ক্ষতিকর, এই জন্যই আমরা খাই না। তো মমতার যা বলছে, দিদি একদিন খান, কিচ্ছু হবে না। এ কারণে খেয়েছি দুধ চা, আর কিছুই খাইনি রাতে। এখনও কিচ্ছু না খেয়ে চলে আসছি। বোনটা শুধু বারবার বলছে, দিদি কিচ্ছু না খেয়ে চলে যাচ্ছেন, আমার কাছে খুব খারাপ লাগছে। আমি বলছি, বোন তুই তো জানিস আমরা সকালবেলায় কিছুই খাই না, তাই খারাপ লাগার কোনোই প্রয়োজন নাই। বাসে ওঠার পর ও ফোন দিয়েছিল, কি আফসোস করছে দিদি, আম দিয়ে মুড়ি দিয়ে যদি একটু দিতাম তাহলে আম মুড়ি হয়তো বা খেতেন। আমি বলছি, বোন তুই শুধু শুধু চিন্তা করছিস, আমরা কিছুই খাবো না। আমার দাদা বৌদিও কিছুক্ষণ পর বের হবেন। তো আমি বলছি, দাদা বৌদিকে খাওয়া, ওনারাও চলে যাবেন, আর তুইও খা। 9টার আগে মমতাও বের হবে, ও যাবে স্কুলে, মেয়েও স্কুলে যাবে। ওদের সাথে দাদা বৌদিও বের হয়ে আসবে। ওদেরকে বাসে উঠিয়ে দিয়ে মমতা স্কুলে যাবে। স্কুল বাস কাউন্টারের সামনেই। রাস্তার ওপাশে স্কুল, এপাশে
বাস কাউন্টার। খুব প্রাণ কাঁদছে সবার জন্য। এদিকে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না। আমরা অনেক দূর চলে আসলাম, দাউদকান্দির কাছাকাছি চলে আসছি। ফেনী, নোয়াখালী, মাইজদির ওদিকে প্রচুর বৃষ্টি হয় আমার মনে হয়। যেই কয়দিন ছিলাম প্রতিদিনই অনবরত বৃষ্টি হয়েছিল দিনে রাতে। বাবার বাড়ি গিয়েছিলাম, ওখানেও বৃষ্টি দিন রাতে। মমতাদের এখানে এসছিলাম, এখানেও অনবরত বৃষ্টি হয়েছে। এদিকে দেখা যাচ্ছে বৃষ্টি নেই, সব কিছু শুকনো দেখা যাচ্ছে। মেঘনা গোমতী সেতু সামনে, এখানে টোল দিয়ে তারপরে সেতুর উপর উঠতে হবে। বাস একটু স্লো মোশন হলো। দেখছি অনেকেই এটা সেটা বিক্রি করছে, বুট, বাদাম, শসা, আমড়া এসব বিক্রি করছে। তো আমরা কিছুই নিলাম না। আবারও বাস দ্রুত গতিতে চলছে, সেতুর উপর উঠছি। আমি প্রায় সময় ঢাকা আসা যাওয়ার পথে আপনাদেরকে দুই সেতু দেখাই। এটা হলো দাউদকান্দি মেঘনা গোমতী সেতু। অনেক বিশাল সেতু, পার হতেও একটু সময় লাগবে। তাকিয়ে দেখছি নদীর অবস্থা। এই নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে এত বন্যা হচ্ছে। সামান্য বৃষ্টিতে বন্যা চলে আসে। মাঝে মাঝে নদীতে দ্বীপের মতো দেখা যাচ্ছে, চারিদিকে জল, মাঝখানে চর জেগেছে। ওই মাঝখানটায় মানুষ আবার ঘর বাড়ি উঠিয়ে ফেলেছে। কত সাহস মানুষের! তবে যারা ঘর বাড়ি উঠিয়েছে তারা জানে নদীর অবস্থা, নদী ভরাট হয়ে গেছে, এই নদীতে আর তেমন ভয় নাই। এসব বুঝে শুনে ঘর বাড়ি তৈরি করেছে। এই হলো নদীর মাঝখান। তবে আগে আমরা অনেক আগে যখন এই ব্রিজ দিয়ে যাতায়াত করতাম তখন দেখতাম বিশাল নদী, মাঝখানে এরকম চর ছিল না। এখন দেখা যায় নদীর মাঝখানে অনেক চর জেগে গেছে দ্বীপের মতো। বহু মানুষের বসবাস এখানে। কলকারখানা তো আছেই, নদীর দুই পাশে সিমেন্টের কারখানা, অনেক কিছু। কত বড় নদী ছিল, এখন চর জেগে মানুষ বসবাসের যোগ্য হয়ে গেছে। আমার বাবার বাড়ির ওদিকে নদীটা কিন্তু এত খরস্রোত ছিল না। প্রবল বর্ষার কারণে চারিদিক থেকে জল নেমে নদীর ওই অবস্থা হয়ে গিয়েছিল। এভাবে নদী ভাঙবে আমরা কোনোদিন কল্পনাও করি নাই। ছোট্ট একটা নদী, অথচ এটার গভীরতা 40-50 ফুট, ভাবাই যায় না। এই নদীগুলো যদি গভীর থাকতো, ওই ছোটখাটো নদীতে এরকম অবস্থা হতো না। বাসের দ্বিতীয় সিটে বসেছি, B1 B2। তো জানালার ধারে হওয়াতে তাকিয়ে দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। আকাশে শ্রাবণের মেঘ, প্রখর রৌদ্র, প্রচণ্ড গরম, কোথাও বা আবার একটু ছায়াও দেখা যাচ্ছে। এই সব প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে খুবই ভালো লাগে। এই জন্যই ভিডিও ধারণ করে আপনাদের সাথেও শেয়ার করছি। এটা হলো মেঘনা নদী। আমরা এখন মেঘনা নদীর উপর দিয়ে যাচ্ছি। নদীর জল একেবারেই ঘোলা। তারপরেই আসবে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে কাশপুর ব্রিজ। কাশপুর ব্রিজ পার হলেই কয়েক মিনিট পরেই আমরা বাস থেকে নেমে যাব। ঢাকা থেকে ফেনীর যাওয়ার রাস্তাটা একেবারে যেন মুখস্থ হয়ে গেছে। বাস থেকে নেমে গেলাম, এখন ওভার ব্রিজের উপরে। তো এদিকে তাকাতেও ভালো লাগছিল, উনি নেমে যাচ্ছেন। আমি 2-1 মিনিট একটু ভিডিও ধারণ করে নিলাম, দেখতে খুব ভালো লাগছে। ব্রিজ থেকে নেমেই একটা অটো নিয়ে বাসায় চলে যাব। ঠিক 11টায় বাসায় এসে পৌঁছে গেলাম। এসেই প্রথমে কাপড় চেঞ্জ করে 2 খাটের বিছানা চাদর, বালিশের কভার এগুলো উঠিয়ে গরম জলে জেড পাউডার মিশিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে ঘরটা ঝাড়ু দেব।
তারপরে ঘরটা মুছে কাপড় চোপড়গুলি ধুয়ে ছাদে রোদ্রে দিয়ে আসব। রোদ থাকতে থাকতে আগে রোদের কাজটা করি। এদিকে রান্নাঘরেও অনেক বাসনপত্র জমে আছে, ওগুলি ধুয়ে নেব। আস্তে আস্তে সব করে নেব। এখন দিনের 3:15 বাজে। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম। কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। বাসায় আসার পর এইমাত্র বসলাম। ভাত খেতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে খাওয়া দাওয়া বাদ দিয়ে একটু শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে চলবে না। গতকাল দুপুরবেলায় মমতার বাসায় ভাত খেয়েছিলাম, আর সন্ধ্যার পরে ওর জায়ের বাসায় গিয়ে ফুচকা, চা, বিস্কিট খেয়েছি। তারপরেই আর কিছুই খাইনি। সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি। বাসায় এসে তাড়াহুড়ো করে কাজ করছি। রৌদ্র থাকতে থাকতে কাপড়গুলো ধুতে হবে, সব কাজে আগে আগে করতে হবে। কাজের নেশায় জল খেতেও ভুলে গেছি। পিপাসাও লাগে নাই অবশ্য। এখন ভাত খাওয়ার জন্য যখন গ্লাসে জল ঢালছিলাম, ওই জল দেখে আমার মনে হচ্ছে যেন পুরো জগের জল সব খেয়ে ফেলি। সাথে সাথে এক এক করে 3 গ্লাস জল খেলাম। জল খেয়ে 2-1 মিনিট বসেছিলাম, তারপরে ভাত নিয়েছি। তো এখন ভাত খাচ্ছি, খুবই ভালো লাগছে। আমার বোন সবজি দিয়েছিল, সবজিটা খুব ভালো হয়েছে। কাঁকরোলের বিচিগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, তবে সবজিটা খুবই চমৎকার হয়েছে। ও সব রান্নাতে নারিকেল বাটা ব্যবহার করে, এ কারণে রান্নাগুলি এত চমৎকার হয়। এই সবজিতে ও নারিকেল বাটা দিয়েছিল। পাঁচমিশালি সবজিটা এত চমৎকার হয়েছে, শুধু সবজি দিয়েই প্রথমবার আর ভাত খেয়ে নিয়েছি। আবারও অল্প একটু ভাত নিলাম। পার্থর জন্য তরকারি রান্না করে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এক বক্সে তরকারি রয়ে গেছে। ওখানে 3টা পাবদা মাছ রেখেছিলাম, ওই বক্সটা রয়ে গেছে, বাকি সব খেয়ে নিয়েছে। তো এখন ওই বক্সটা নামিয়ে রেখেছি এসেই। ডাল ভাত রান্না শেষে ওই মাছটাও একটু গরম করে নিয়েছি। রান্না করা পাবদা মাছ এতদিন পরে খাচ্ছি, কিন্তু স্বাদটা ওই রকমই রয়েছে। খাবার খেতেও যেন ক্লান্তি লাগছে। তারপরও পেট ভরে ভাত খাবো, রাতে তো আর খাবো না। রাতে হয়তো বা ডিম আছে ঘরে, 2 জনে 2টা ডিম ভেজে খেয়ে নেব। বারবার বাইরের দিকে তাকাচ্ছি, আকাশেও মেঘ দেখা যাচ্ছে। যদি বৃষ্টি হয় কাপড় চোপড়গুলো ভিজে যাবে, তার জন্যই বারবার লক্ষ্য করছি। উনি বলছিলেন খেতে বসার আগেই কাপড়গুলো নিয়ে আসতে। তো আমি ভাবছি যদি কোনো জায়গায় একটু ভিজা টিজা থাকে, আবহাওয়া যখন একটু ভালো দেখা যাচ্ছে থাক, আরো একটু শুকাক। তো এখন দেখছি আকাশে একটু মেঘ অন্ধকারও দেখা যাচ্ছে, তাই বারবার বাইরের দিকে তাকাচ্ছি কোনো বৃষ্টি হচ্ছে কিনা। ভাত খেয়েই প্রথমে কাপড় চোপড়গুলো নিয়ে আসব, তারপরে আমার অনেক কাজ আছে। ঘুমাতে পারবো না, ঘুমাতে ঘুমাতে সেই রাত 12টা বাজবে। আকাশের অবস্থা একটু ভালো দেখে আর আসি নাই। এখন সন্ধ্যা 6টা বাজে। এখন আসলাম কাপড় চোপড়গুলো নিতে। খাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে গতকালের ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপলোড দিয়েছি। তারপরে ছাদে আসলাম কাপড়গুলো নিতে। কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আজ কয়দিন এদিক সেদিক ছুটাছুটি করে বিভিন্ন ধরনের ঝামেলায় ভিডিওগুলি সময় মতো আপলোড দিতে পারি নাই। প্রতিদিন আমি চেষ্টা করি কোনো ঝামেলা না থাকলে দিনের 3টায় ভিডিওটা আপলোড দিতে। এই সময়ে ভিডিও আপলোড দিলে আপনারা অনেকেই দেখার সুযোগ পান। আগে দিনের 2:30টার সময় ভিডিও আপলোড দিতাম, তো এখন 3টার সময় ভিডিও আপলোড হয়। এখন মনে হচ্ছে আগের চেয়ে ভিউজও একটু ভালো হয়। সবই আপনাদের দয়া। আপনারা যদি ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার কষ্ট সার্থক হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথমে আপনাকে জানাই সুস্বাগতম, এবং ভিডিওটি প্রথম দেখে থাকলে সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কতদূর যাচ্ছে, কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন। এইসব জানতে আমার খুব ইচ্ছা করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।